আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কুয়েতে সাজাপ্রাপ্ত এমপি পাপুলের রায়ের কপি পেয়েছে সরকার, ব্যবস্থা নিতে পাঠানো হয়েছে স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে মেয়র আব্দুল কাদের মির্জা ও তার প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাংবাদিক সহ গুলিবিদ্ধ ৫। করোনার ২ ডোজ টিকা নেয়ার পর আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সনদ পাবেন সবাই, স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। এবং আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে ৭ মাস পর মঙ্গল গ্রহের মাটিতে পা রাখা নাসার নতুন রোবটযান পারসেভারেন্স নিয়ে একটি প্রতিবেদন। Rover below its jet backpack. Sky Crane has only been used once. I don't like the odds of only having done things once. We were always এবারে বিস্তারিত। কুয়েতের সাজাপ্রাপ্ত কাজী শহীদ ইসলাম পাপুলের এমপি পদ থাকবে কিনা সে ব্যাপারে ব্যবস্থা নিতে রায়ের কপি গেছে সংসদ সচিবালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আদালতের ৬১ পৃষ্ঠার ওই রায়ের কপি পাওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। ১ মাসের মধ্যে কুয়েতের আদালতে পাপুল আপিল করতে পারবেন উল্লেখ করে তিনি জানান সরকার তাকে কোনো আইনি সহায়তা দিচ্ছে না। একরামুল হক সায়েমের রিপোর্ট। অর্থ ও মানব পাচারের মামলায় সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে গত মাসে ৪ বছরের কারাদণ্ড দেয় কুয়েতের একটি আদালত। বর্তমানে সেদেশে সাজা ভোগ করছেন তিনি। সংবাদ মাধ্যম সহ বিভিন্ন সূত্রে সরকার এ বিষয়ে অবগত হলেও সম্প্রতি দূতাবাসের মাধ্যমে ওই রায়ের কপি পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ৬১ পেজের রায়, আমরা সেইটা আরবি এবং ইংরাজি দুটোই আমরা পেয়েছি। আমাদের দেশের মতো কুয়েতেও বার্ডিক আসতে অনেক দিন লাগে, লিখতে অনেক সময়। আমরা খুব এই জন্য পেরেশানিতে ছিলাম। ১ মাসের মধ্যে তিনি অ্যাপিল করতে পারেন। বিদেশের মাটিতে মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে একজন সংসদ সদস্য গ্রেপ্তার ও সাজা পাওয়ার ঘটনা এটাই প্রথম। এতে সংসদ সদস্য পদ হারাতে পারেন পাপুল। এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাদের যেরকম আইন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় স্পিকারের কাছে এগুলো পৌঁছে দিয়েছে। বাকি কি অ্যাকশন নিতে হবে তারা সেইটা বিধি মোতাবেক অ্যাকশন নেবেন। উনি ওখানে ব্যবসায়ী হিসাবে থাকেন, উনি আমাদের কোনো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে যাননি, আর আমাদের মিশনের কোনো সাহায্য তিনি চাননি। রাজধানীর পূর্বাঞ্চলে উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম আয়োজিত উই কালারফুল ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী আরও জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সামরিক সরকারের সাথে এখনও সরাসরি আলোচনা হয়নি। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে মেয়র আব্দুল কাদের মির্জা ও কোম্পানিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও ফাঁকা গুলিবর্ষণ করে পুলিশ। এতে সাংবাদিক সহ ৫ জন গুলিবিদ্ধ হন। আহত হন অন্তত ২০ জন। গুলিবিদ্ধরা হচ্ছেন কামাল উদ্দিন, নুরুল আমিন, মেহেদি হাসান, মেহরাজ হোসেন ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নোয়াখালী সংবাদদাতা বোরহান উদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে উপজেলার চাপরাশিরহাট পূর্ববাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। পরে তার নেতৃত্বে একটি মিছিল বাজারের দলীয় কার্যালয়ের দিকে এগিয়ে গেলে মেয়র আব্দুল কাদের মির্জার সমর্থকরা বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আধা ঘন্টারও বেশি সময় ধরে চলে এই সংঘর্ষ। কয়েকদিন আগের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাতে সাভারের আশুলিয়ার গেরুয়া বাজার এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয় অন্তত ৪০ জন। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত থেমে থেমে এই সংঘর্ষ চলে।
বিক্ষুব্ধ এলাকাবাসী শিক্ষার্থীদের 4টি মোটরসাইকেল ভাঙচুর করে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এলাকাবাসী জানায়, গত 11 ফেব্রুয়ারি স্থানীয় সংগঠনের আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট খেলতে যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। খেলাকে কেন্দ্র করে ওই দিন দুর্বৃত্তরা কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট করে তালা ঝুলিয়ে দেয়। এর প্রেক্ষিতে শুক্রবার স্থানীয় নজরুল নামের একজনকে তুলে নিয়ে মারধর করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এখনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী মুখোমুখি অবস্থানে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। করোনা ভাইরাসের 2 ডোজ টিকা নেয়ার পর সবাই আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি সনদ পাবেন। তবে টিকা গ্রহণের আগে নিবন্ধন, টিকার কার্ড প্রিন্ট নেওয়া, SMS না পাওয়া ও দ্বিতীয় ডোজের তারিখ সহ বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে নানা প্রশ্ন ও বিভ্রান্তি। এসব নিয়ে এটিএন বাংলার সাথে কথা বলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম। ফজলে রাব্বি রিপোর্ট। করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য অনলাইন নিবন্ধন সবার জন্য উন্মুক্ত করা হয় 5 ফেব্রুয়ারি। এরপর টিকা নিয়ে অনেকে সুরক্ষিত হলেও নিবন্ধনের পর টিকা নেওয়ার তারিখের মেসেজ না পেয়ে বিভ্রান্ত কেউ। তবে স্বাস্থ্যমন্ত্রী জানান, নিবন্ধিত সবাই মোবাইলে মেসেজ পাবেন এবং টিকাও নিতে পারবেন। SMS পায় নাই, এটা তারা পেয়ে যাবে। প্রথম ডোজ নেওয়ার পর অনেককে 4 সপ্তাহ ব্যবধানে দ্বিতীয় ডোজের তারিখ দেওয়া হয়েছে, কিন্তু এখন বলা হচ্ছে দ্বিতীয় ডোজ দেওয়া হবে 8 সপ্তাহ পরে। যাদের কাগজে 1 মাসের কথা লিখে দেওয়া হয়েছিল তাদেরকে কিন্তু প্রত্যেককেই আমরা ফিরতি মেসেজে তাদের পরবর্তী তারিখটি জানিয়ে দেব, তাদেরকে আমরা স্মরণ করিয়ে দেব। কাজেই এখানে বিভ্রান্তির এখন আর কোনো অবকাশ নেই। ধরেন ফেব্রুয়ারি মাসের 7 তারিখে যিনি ভ্যাকসিন দিয়েছিলেন, তখন তাকে বলা হয়েছিল যে মার্চের 7 তারিখে তিনি আসবেন। এখন কিন্তু আরও 1 মাস পরে তিনি আসবেন। যথাসময়ে উনি হাজির হয়ে যাবেন, উনি কিন্তু ওই পুরনো কাগজটি দেখিয়ে উনি দ্বিতীয় ডোজটি কিন্তু সম্পন্ন করতে পারবেন। মোবাইল ফোন ব্যবহার করলেও মেসেজ পড়তে পারেন না অনেকে, আবার কোনো পরিবারে হয়তো একটিই ফোন, তারাই বা কি করবেন? যার রেজিস্ট্রেশন হয়েছে তিনি কিন্তু একটি ফিরতি মেসেজ পাবেন। সেটি যদি পড়তে না পারেন তাহলে তার প্রতিবেশী যিনি আছেন তার সহায়তা নেবেন। এমনকি তিনি যদি আমাদের স্বাস্থ্যকেন্দ্রে এসে আমাদের স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও যোগাযোগ করেন, সেটি একেবারে উপজেলা পর্যায়েও হতে পারে, সেটি আমার শহর কেন্দ্রিক যে কোনো জায়গাতেও হতে পারে। আমাদের কর্মীরা কিন্তু প্রস্তুত আছেন। একটি বাসায় ধরেন 4 জন মানুষ আছে, তাদের হয়তো একটি মোবাইল ফোন আছে, ওই একটি মোবাইল ফোন থেকে কিন্তু 4 জনেরই নিবন্ধন করা যাবে। কেউ যদি টিকা কার্ড প্রিন্ট নিতে না পারে, তারা কি টিকা নিতে পারবেন? এই প্রিন্ট করা কাগজটা কিন্তু টিকা কার্ড। 2টা অংশ। নিচের অংশটা হচ্ছে সম্মতিপত্র, কনসেন্ট ফর্ম। এই সম্মতিপত্র যদি কেউ স্বাক্ষর না করেন তাহলে কিন্তু তাকে আমরা টিকা দিতে পারবো না। তার অনুমতি ছাড়া টিকা দেবার কোনো সুযোগ নেই। যারা আমরা একটু সুবিধাজনক অবস্থানে আছি, আমাদের বাংলাদেশের হতদরিদ্র মানুষরা বা সুবিধাবঞ্চিত মানুষরা যারা এই জায়গাটাতে একটু পিছিয়ে আছেন, তাদেরকে সহায়তা করা। টিকা কেন্দ্র পরিবর্তন নিয়েও রয়েছে নানা সমস্যা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, স্বচ্ছ প্রক্রিয়া টিকা দিতেই অনলাইন নিবন্ধন করা হচ্ছে। একে আরও সহজ ও আধুনিক করা যায় কিনা তা ICT ডিভিশন খতিয়ে দেখছে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে আরও 8 জন মারা গেছেন। মৃতদের মধ্যে 6 জন পুরুষ ও 2 জন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,337 জনে। মৃত্যুর হার 1.54%। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও 406 জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 5,42,674 জনে। শনাক্তের হার 2.85%। এদিন সুস্থ হয়েছেন 536 জন। সুস্থতার হার 90.38%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। গণপরিবহন, কাঁচা বাজার ও শপিং মল সহ রাজধানীর বিভিন্ন স্থানে মাস্ক না পরার অনীহা দেখা যাচ্ছে অনেকের মধ্যে। এমনকি করোনার টিকা নিয়েও কেউ মানছেন না প্রয়োজনীয় নির্দেশনা। মনির হোসেন তপু রিপোর্ট। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন গার্মেন্টস ব্যবসায়ী ইফতেখার আহমেদ। মুখে মাস্ক না পরে কাঁচা বাজারে খুব স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন তিনি, যেখানে সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে টিকা নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মানতে হবে সবার। ভ্যাকসিন দিছি, যদি কার্যকরিতা হয় তাহলে তো আর নতুন করে এটা এফেক্ট হবে না, এই জন্য হয়তো অনেকে পড়ে না, বা যেমন আজকে আমিও ভুলে পড়ে আসিনি এই বাজারে। তার মতো মাস্ক ছাড়া নগরীতে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই।
শুক্রবার সকালে পলাশীমোড় বাজারে গিয়ে দেখা যায় মাস্ক ছাড়া কেনাবেচায় ব্যস্ত বেশিরভাগ ক্রেতা বিক্রেতা। নিজে মাস্ক পরি তো কন্টিনিউ পরা হয় না। মন্দিরের ভিতরে ঢুকে আমরা মাস্ক খুলে ফেলেছি এবং সেজন্য আমরা দুঃখিত। আমরা এখনই পরিধান করছি। অবশ্যই নিরাপদ না, মাস্ক সব সময় পরা উচিত। গণপরিবহন, শাহবাগের ফুলের মার্কেট এবং শপিং সেন্টারগুলোতে দেখা মেলে প্রায় একই চিত্র। করোনা বাংলাদেশ থেকে চলে গেছে, এটা আমি বললাম। থাকলে ফাপড় লাগে, অনেক গরম লাগে, আসলে প্রচন্ড গরম। গরমের জন্য আসলে মাস্ক ছাড়াই আর কি আসছে। মাস্ক পকেটে না, এখন একটু যে কথাটা আমার স্পষ্ট বোঝা যায় না, তাই ফোনে কথা বলতেছিলাম। বিশেষজ্ঞরা বলছেন, করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই ভ্যাকসিন নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মানতে হবে সবাইকে, কিন্তু অসংখ্য মানুষ এখন স্বাস্থ্যবিধি মানছেন না, যেটি কারোই কাম্য নয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বড় বাজারগুলোতে সরকার নির্ধারিত দামে তেল বিক্রি হলেও মহল্লার দোকানে প্রতি লিটারে অন্তত 15 টাকা বেশি নেওয়া হচ্ছে। সাধারণ ক্রেতাদের অভিযোগ, খোলা সয়াবিন তেল কোথাও কোথাও বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকায়। এদিকে ভারত থেকে চাল আসলেও এখনও অনিয়ন্ত্রিত চালের বাজার। আদ্দিন সচিবের রিপোর্ট। তেলের বাজারে দাম বাড়তে বাড়তে এমন একটা অবস্থা এখন সাধারণ মানুষের তেল খাওয়াই যেন কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু তেল ছাড়া রান্না হবে কি করে? আমরা তো গরিব মানুষ, আমরা তো এত টাকা দেখাইতে পারি না। 130 টাকা করে তেল কিনতে গেলে আমাদের অনেক জুলুম হয়ে যায়, কষ্ট হয়ে যায়। যদি সরকার একটা ব্যবস্থা করতো তাহলে আমাদের অনেকটা উপকার হইতো, কারণ আমরা গরিব মানুষ, আমরা এত দাম দিয়ে কিনতে পারি না। সরকার তেলের যে দাম নির্ধারণ করে দিয়েছে তাতে খুব একটা স্বস্তি নেই নগরবাসীর মধ্যে। আর পাড়া মহল্লায় তেল মিলছে না নির্ধারিত দামে, অতিরিক্ত গুনতে হচ্ছে কমপক্ষে 15 টাকা। যেখানে গত মাসে আমরা তেল বিক্রি করছিল 116 টাকা 17 টাকা, সেখানে 130 টাকা হয়ে যায়, সেখানে অনেক না। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে তেলের বাজার বাড়তি জানিয়ে বিপাকে অনেক বিক্রেতাও। 635 টাকা করাতে আমগন বিক্রি করতে হবে আরো বেশি। স্বস্তির দেখা নেই চালের বাজারেও। ভারত থেকে আনা হলেও চালের দাম এখনো বেশি। এলসি করার পরও চালের দাম কেন কমছে না? প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, উনি যেন এই জিনিসটা ভালোভাবে দেখেন, ঠিক আছে? জনগণকে একটু স্বস্তি দিতে বলবেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার সহনীয় রাখতে সরকারের কড়া দৃষ্টির দিকে তাকিয়ে এখন সাধারণ মানুষ। আদ্দিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। 21শে ফেব্রুয়ারির বাকি আর মাত্র একদিন। কেন্দ্রীয় শহীদ মিনারের আলপনায় ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। করোনার কারণে এবার 21 উদযাপনে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে। শহীদ মিনার পরিদর্শনে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, সবাইকে মাস্ক পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। 52তে ঝরেছে বাঙালির তাজা প্রাণ। সেই 21-এর শহীদদের প্রতি পুরো জাতির শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে রং তুলির আচর নতুন প্রজন্মের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা শিক্ষার্থীদের আলপনায় শহীদ মিনারের লাল বেরি রঙিন হচ্ছে। কল্পনার সব রঙে শহীদদের শ্রদ্ধা জানাতে কমতি নেই শিক্ষার্থীদের। তারা যে আমাদের ভাষার জন্য এত বড় একটা আত্মত্যাগ করেছে, তাদের আমরা আলপনা দিয়ে মনে করার চেষ্টা করি। ভালো লাগছে, প্রতি বছরের মতো এবারও করতে পারছি, যদি ওই প্যান্ডামিক সিচুয়েশনে এটা সন্ধিহান ছিল, করতে পারবো নাকি। একটা রোমাঞ্চকর কাজ বলতে গেলে। একাধারে হচ্ছে আমরা শ্রদ্ধা প্রদর্শনের জন্য যেমন করি, তেমন হচ্ছে এটা নিজের জন্য একটা সম্মান। ভেতর থেকেই আমাদের একটা অনুভূতি আসে, যেখান থেকে আমরা মন থেকে কিছু একটা করতে পারি তাদের জন্য, সেখান থেকেই আমরা এই রঙগুলো দিচ্ছি। শহীদ মিনার পরিদর্শন করতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আক্তারুজ্জামান। বলেন, নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতির কোনো ঘাটতি থাকবে না। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে শহীদ মিনারে আসার আহ্বান জানান তিনি। স্বাস্থ্যবিধি অনুসরণ করা, যেটি ইতোপূর্বে আমরা স্বাস্থ্যবিধি যতটুকু অনুসরণ করতাম, এবার বাড়তি স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলে সে বিষয়টি দেখছেন। শুধুমাত্র শৃঙ্খলাপূর্ণ একটি পরিবেশে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এই পুষ্পার্ঘ্য অর্পণের বিষয়টি গুরুত্ববহ। মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের রক্ত যেন বৃথা না যায়, সেই প্রত্যাশা সকলের। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক। টানা 7 মাস পর অবশেষে মঙ্গল গ্রহের মাটিতে পা রাখল নাসার নতুন রোবটযান পারসেভারেন্স।
সব প্রতিকূলতা কাটিয়ে রোবটটি অক্ষত থাকায় উচ্ছ্বসিত আমেরিকার এই মহাকাশ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। তাদের অতি উচ্চাভিলাষী এই অভিযানের উদ্দেশ্য রেড প্ল্যানেট খ্যাত মঙ্গলে প্রাণের অস্তিত্ব অনুসন্ধান করা। আরও জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। ক্যালিফোর্নিয়ায় নাসার বিজ্ঞানীদের এই জয়ধ্বনি উচ্ছ্বাস নতুন করে মঙ্গল জয়ের। একে অপরকে সাধুবাদ জানান গর্বিত আত্মবিশ্বাসী মহাকাশ বিজ্ঞানীরা। বাংলাদেশ সময় শুক্রবার ভোর 4:55 মঙ্গল গ্রহে অবতরণ করে পারসেভারেন্স। এর বায়ুমণ্ডলে পৌঁছা মাত্রই রোবটযানের গতি বেড়ে যায় সেকেন্ডে 5.5 কিলোমিটার। জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকায় বিজ্ঞানীরা এর সামনের অংশে জুড়ে দিয়েছিলেন তাপ সহ্য করার বিশেষ শিল্ড বা ঢাল। এরপর সুপারসনিক প্যারাশুট আর জেট প্যাকের মাধ্যমে নিখুঁত পর্যবেক্ষণের পর সমতলে অবতরণ করে পারসেভারেন্স, যাতে যুক্ত রয়েছে অত্যাধুনিক নেভিগেশন, ক্যামেরা, মাইক্রোফোন ও ড্রিলিং সিস্টেম। Perseverance will have a new technology called terrain relative navigation, which will actually let it see where it is. বিজ্ঞানীরা আরেকটি বিস্ময়কর যানও যুক্ত করেছেন পারসেভারেন্সের সাথে, তা হলো ছোট্ট হেলিকপ্টার। প্রথমবারের মতো ভিন গ্রহে চপার উড়াবে এই পৃথিবীর মানুষ। পারসেভারেন্সের অবতরণের জন্য বাছাই করা হয় মঙ্গলের নিরক্ষরেখা বরাবর সুগভীর নিচু এলাকা। বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন জেজেরো। তাদের ধারণা কয়েকশো কোটি বছর আগে প্রাণের অস্তিত্ব ছিল এই গ্রহে। সেখানে তখন ছিল বিপুল জলরাশি, আর জেজেরো ছিল একটি হ্রদ। বিজ্ঞানীদের মতে এই এলাকার পলিমাটি বিশ্লেষণই হবে প্রাণের অস্তিত্ব প্রমাণের প্রধান রসদ। অনেকেরই আশা এর মধ্যেই মিলবে মাইক্রো অর্গানিজম বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব বা বহু প্রাচীন বাসিন্দাদের জীবন রহস্য। এ লক্ষ্যে আগামী 2 বছর নমুনা সংগ্রহ আর ছবি, অডিও, ভিডিও পাঠানোর কাজ করবে পারসেভারেন্স। যদিও পলিমাটির নমুনা হাতে পেতে বিজ্ঞানীদের অপেক্ষা করতে হবে 2031 সাল পর্যন্ত। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। ঢাকার কেরানীগঞ্জে 3 তলা একটি ভবন ধসে পাশের ডোবায় পড়ে গেছে। এ সময় ভবনের মধ্যে 7 জন আটকে পড়ার পর ফায়ার সার্ভিসের 5টি ইউনিট গিয়ে পর্যায়ক্রমে তাদের উদ্ধার করে। দমকল কর্মকর্তারা জানান, সকাল 8টার দিকে পূর্ব চড়াইল খেলার মাঠের কাছে ওই ভবনটি হঠাৎ একদিকে কাত হয়ে পাশের ডোবায় পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভবনের মধ্যে আটকে পড়াদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে 2 জন নারীও রয়েছেন। ওই বাড়িতে দোতলার উপরে টিনের ছাউনি দিয়ে আরেক তলা তৈরি করা হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির কারণে বিএনপি ইস্যু খুঁজতেই 1 যুগ কাটিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলন সুদূর পরাহত দাবি করে তিনি বলেন, তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। রাজধানীতে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতারা 1 দফা আন্দোলনের জন্য কর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন। 1 দফা বলুন আর 11 দফা বলুন, বিএনপির আন্দোলনের মরাগাঙ্গে আর জোয়ার আসবে না। তথাকথিত 1 দফার আন্দোলনও জনবিচ্ছিন্নতায় মুখ থুবড়ে পড়বে। দুর্নীতি ও অপকর্মের কথা দেশে বিদেশে ছড়িয়ে পড়ায় জনরোষ থেকে বাঁচতে সরকার বিরোধী দলের উপর নতুন করে নির্যাতন করছে বলে অভিযোগ করেছে বিএনপি। জাতীয়তাবাদী তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। আমাদের ইতিহাস বলছে যে এইখানে কখনোই স্বৈর শাসককে গ্রহণ করেনি এদেশের মানুষ। তাই স্বৈর শাসকের পতনের চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। তিনি যেভাবে অত্যাচার, নিপীড়ন এবং বিরোধী শক্তি এবং মতকে ধ্বংস করতে উদ্যত হয়েছেন, এর কারণটাই হচ্ছে তার পায়ের নিচে মাটি নেই।
নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে একাডেমির সকল বিভাগ ও শাখার কার্যক্রমের সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। ১৯৭৪ সালের এই দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সহজে আর্থিক সুবিধা পাওয়ায় জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং। এতে প্রত্যন্ত অঞ্চলে গ্রাহকরা অ্যাকাউন্ট খুলে সব ধরনের লেনদেন করতে পারছেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে নারী গ্রাহকদের এই সেবার আওতায় আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। সাধারণ ব্যাংকিংয়ের মতো এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি বন্ধে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। শারফুল আলমের রিপোর্ট। কামাল মিয়া যাত্রী পারাপারই তার পেশা। দিন শেষে যা আয় করেন তার কিছু অর্থ তিনি সঞ্চয় করেন, টাকা জমান এজেন্ট ব্যাংকে। রাজধানীর খিলগাঁয়ের এই বাসিন্দাকে আগে কয়েক কিলোমিটার দূরে গিয়ে ব্যাংকের সেবা নিতে হতো। এখন বাড়ির কাছেই এজেন্ট ব্যাংকিংয়ে প্রতিদিন টাকা রাখেন তিনি। আমি 10 টাকা যদি ব্যাংক তাহলে টাকা পাই গেলে অনেক সুবিধা হয়েছে, আমি ফাল দেয় জমা দিতে যাই, আবার দরকার হলে আমি উঠে যাই। কামালের মতো এমন সহজ ব্যাংকিং সুবিধা পেয়ে খুশি আরো অনেকেই। বাড়ির কাছে দেখা গেছে যাতায়াতের সুবিধা আছে, এখানে দরকার পড়লেই আইসা সব কিছু টাকা পয়সা আদান প্রদান করতে পারতেছি। টাকাটা ফিল্ড থেকে তুলেই ওনার এখানে জমা দিয়ে চলে যেতে পারতেছি নিশ্চিন্তে। টাকা হারানোর বা টাকা ছিনতাই হওয়ার কোনো ভয় নেই। আমার এই এলাকার জনগণ খুব সাধারণ মানুষ, ব্যাংকে যেতে ভয় পায়। আমার এখানে অ্যাকাউন্ট হওয়াতে তারা স্বাচ্ছন্দ্যে এখানে অ্যাকাউন্ট করতেছে, লেনদেন করতেছে। এজেন্ট ব্যাংকিং সেবায় সঞ্চয়, প্রবাসী আয়, ঋণ, ইউটিলিটি বিল, কর পরিশোধ, সরকারি প্রণোদনা উত্তোলন সহ সব ধরনের আর্থিক সেবা পাচ্ছেন গ্রাহকরা। পরিসংখ্যান বলছে ২০১৪ সালে চালুর পর থেকে ২০২০-এর জুন পর্যন্ত দেশের ২৩টি ব্যাংকে ১২,৫০০ এজেন্ট পয়েন্টে অ্যাকাউন্ট রয়েছে ৭৩ লাখ। এর মধ্যে শুধু মহিলাদের এই হিসাব ৩৪,১০,০০০-এরও বেশি। 60% ইজ আউট অফ দ্য ব্যাংকিং ফ্যাসিলিটিস। তো এই এজেন্ট ব্যাংকিং যেহেতু একদম প্রান্তিক পর্যায়ে ব্যাংকিং সেবাটাকে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে, সুতরাং এই এজেন্ট ব্যাংকিংটা আমি মনে করি আমি এই পদক্ষেপটাকে সাধুবাদ জানাই। প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যেও আমাদের যে বিশাল মহিলা সমাজ আছে, আমাদের মেয়েদেরকে এবং মাদেরকে, বোনদেরকে, তাদেরকে ব্যাংকিং খাতে নিয়ে আসা, এই ক্ষেত্রে আমরা আরো অনেক পিছিয়ে আছি। অনানুষ্ঠানিক খাতের গ্রাহকদের ব্যাংকিং সেবার আওতায় আনতে দেশের সব ব্যাংকেই এজেন্ট ব্যাংকিং সেবা চালুর পরামর্শ দিয়েছেন গবেষক ও ব্যবসায়ীরা। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভকালে গুলিবিদ্ধ তরুণী মায়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি প্রথম কোনো আন্দোলনকারী যিনি অং সান সুচির মুক্তি আর গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবির আন্দোলনে মৃত্যুবরণ করলেন। গত ৯ ফেব্রুয়ারি রাজধানী নেপিডোতে বিক্ষোভকালে মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন মায়া। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে জরুরি অস্ত্রোপচারের পর তাকে রাখা হয় লাইফ সাপোর্টে। শুক্রবার ভেন্টিলেটর খুলে ফেলার মাধ্যমে মায়াকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়। নেপিডোতে মায়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে চলছে ব্যাপক তোড়জোড়। হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন খোদ চিকিৎসকরা। পরমাণু ইস্যুতে ইরান ও শক্তিধর দেশগুলোর সাথে আলোচনায় ফিরতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে সংশ্লিষ্ট কমিটিকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ইরানের সাথে বৈঠকে বসতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আমন্ত্রণ পেলে তা গ্রহণ করবে ওয়াশিংটন। এই উদ্যোগের লক্ষ্য 2015 সালের চুক্তিতে ফিরে যাওয়া, যেখানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি ছিল তেহরানের। 2018 সালে ওই চুক্তি থেকে বেরিয়ে যায় ট্রাম্প প্রশাসন। ফলে ইরানও তার প্রতিশ্রুতি থেকে সরে আসে। বাড়াতে থাকে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি।
নরসিংদীর পলাশের ঘোড়াশাল সার কারখানায় আগুন এখন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ৪.৫ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দুপুরে ঘোড়াশাল ১ নম্বর সার কারখানা এলাকায় এই ঘটনা ঘটে। নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নুরুল ইসলাম জানান, সার কারখানায় নতুন ভবনের নির্মাণ কাজের সময় এই অগ্নিকাণ্ড ঘটে। পাইলিং করার সময় নিচে থাকা গ্যাসের পাইপ লিক হয়ে আগুনের সূত্রপাত। তবে আশপাশের কোনো স্থাপনায় আগুন ছড়ায়নি বলে জানায় দমকল কর্মীরা। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এখন পার্টেক্স খেলার খবর। নিউজিল্যান্ড সফরের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান আর তাইজুল ইসলাম। তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটি পেয়েছেন সাকিব। ডাক পেয়েছেন আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম শেখ ও নাসুম আহমেদ। ২০, ২৩ ও ২৬শে মার্চ বিশ্বকাপের সুপার লিগে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। এরপর ২৮শে মার্চ ক্রাইস্টচার্চে ও ৩০শে মার্চ নেপিয়ারে ও ১লা এপ্রিল অকল্যান্ডে অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের টি-20 সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে চান না সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান, বরং ওই সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL-এ খেলতে ছুটি চেয়েছেন তিনি। গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি জানান, অনেক আলোচনার পর বোর্ড তা মঞ্জুর করেছে। রিপোর্ট করছেন SM আশরাফ। আবারও আলোচনায় দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। আগামী এপ্রিলে বাংলাদেশ যখন শ্রীলঙ্কার মাটিতে সাদা জার্সিতে মাঠের লড়াইয়ে থাকবে, সাকিব তখন IPL-এর রঙিন দুনিয়ায় ব্যাট বল হাতে নামবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পর দেশের ক্রিকেট এখনও ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় ব্যস্ত। তবে সাকিবের ভাবনায় কিন্তু IPL। এক ভিডিও বার্তায় বলেছেন, শাহরুখ খানের দলকে আরও একবার শিরোপা জিতাতে চান তিনি। খুবই এক্সাইটেড এবছর KKR-এর হয়ে খেলতে পারবো। এই জন্য যেভাবে 2012 এবং 2014-তে করেছি, দুটি চ্যাম্পিয়নশিপ আমরা একসাথে জিতেছি। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু প্লে দিস ইয়ার। কলকাতার হয়ে খেলতে পারবো এই জন্য। দেশের হয়ে মাঠে না নেমে IPL-এ খেলার অনুমতি চেয়ে চিঠিও দিয়েছেন বিসিবিকে। বোর্ড বলছে, কারো অনিচ্ছার বিরুদ্ধে জোর করতে চায় না তারা। চিঠিতে সে উল্লেখ করেছে যে সে IPL খেলতে ইন্টারেস্টেড, তো ওকে যেন মানে IPL-এ খেলতে দেওয়া হোক। এর আগেও কিন্তু অনেক কারণ আমরা ছুটি দিয়েছি, বাট এই ধরনের এটা হলো প্রথম। বাট যেটা সিদ্ধান্ত হয়েছে যে আপনি কেউ যদি খেলতে না চায় তাহলে ওকে জোর করে খেলাবেন। শ্রীলঙ্কা সিরিজের আগে নিউজিল্যান্ড সফর থেকেও ছুটি নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকার জন্যই এই ছুটি। আগামী মঙ্গলবার টাইগাররা রওনা হবে কিউইদের বিপক্ষে সিরিজ খেলতে, আর সাকিব আল হাসান ইতোমধ্যে চলে গেছেন যুক্তরাষ্ট্রে। এবারই প্রথম নয়, এর আগেও 2017 সালে টেস্ট ক্রিকেট থেকে 6 মাসের বিরতি চেয়েছিলেন সাকিব। সেবার বোর্ড তাকে পুরো ছুটি না দিলেও দক্ষিণ আফ্রিকা সফরে যাননি তিনি। SM আশরাফ, ATN বাংলা। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির ব্যবস্থাপনায় শেষ হল বিশেষ শিশু কিশোরদের শীতকালীন ক্রীড়া উৎসব। দুদিনব্যাপী এই ক্রীড়া উৎসবে 40টি ক্যাটাগরিতে 2 শতাধিক প্রতিবন্ধী শিশু কিশোর অংশ নেয়। ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে খেলোয়াড়দের পুরস্কৃত করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় সংগঠনের মহাসচিব ডক্টর সেলিনা আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করার আগে BRB কেবল শিরোনামগুলো আরও একবার। কুয়েতে সাজাপ্রাপ্ত MP পাপুলের রায়ের কপি পেয়েছে সরকার। ব্যবস্থা নিতে পাঠানো হয়েছে স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে মেয়র আব্দুল কাদের মির্জা ও তার প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাংবাদিক সহ গুলিবিদ্ধ 5। করোনার 2 ডোজ টিকা নেয়ার পর আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সনদ পাবেন সবাই। স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ।
এবং আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।